মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী খেলোয়াড় হলো ইরান। ইসরায়েল কেন তাদের অস্তিত্বের জন্য ইরানকে সবচেয়ে বড় হুমকি মনে করে, কিংবা যুক্তরাষ্ট্র কেন দশকের পর দশক ধরে ইরানকে অর্থনৈতিক এবং প্রযুক্তিগত নিষেধাজ্ঞার উপরে রেখেছে, এবং ইরান এত প্রতিকূলতার মাঝেও কিভাবে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নিজেকে একেবারে প্রাসঙ্গিক এবং অনিবার্য করে তুলেছে, সেটি এক ধরনের বিস্ময় সৃষ্টি করেছে সবার কাছে। ইরানের এই শক্তির উৎস আসলে কোথায়? সেই শক্তির উৎস আজকে আমরা খোঁজার চেষ্টা করব। ইরানের শক্তির উৎস মূলত লুকিয়ে আছে তার ইতিহাস, তার সুদূর প্রসারী সামরিক কৌশল এবং তার ভূপ্রকৃতি বা জিওপলিটিক্সের মধ্যে। ইরানের শক্তির উৎস খুঁজতে হলে শুরুতেই তাদের যে ইতিহাসের যে পরিবর্তন এবং রাজনৈতিক পরিবর্তন, সেটির দিকে লক্ষ্য করতে হবে। কারণ এই পরিবর্তনই তাদের আজকের বর্তমান অবস্থানে আসার পেছনে অনেকাংশেই দায়ী। আধুনিক ইরানের যাত্রা শুরু হয় 1921 সালে পাহলভী রাজবংশের হাত ধরে। পরবর্তীতে 1953 সালে ইরানের নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক যখন ইরানের তেল সম্পদকে জাতীয় সম্পদে রূপান্তরিত করার জন্য উদ্যোগ নেন এবং তিনি বিষয়টাকে সমর্থন জানান, তখন তাকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের গোয়েন্দা বাহিনী CIA এবং MI6 ষড়যন্ত্র করে ক্ষমতাচ্যুত করে। তারপর থেকে ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ চলে যায় মোহাম্মদ রেজা শাহ পাহলভীর হাতে, অর্থাৎ নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হন এই পাহলভী। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের মিত্র হিসাবেই কিংবা পশ্চিমাদের মিত্র হিসাবেই ইরানকে শাসন করতে থাকেন। তখনও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সাথে ছিল, কিন্তু সবকিছুর পরিবর্তন হয়ে যায় একটি বিপ্লবের মাধ্যমে। সেটি হচ্ছে 1979 সালের ইসলামিক বিপ্লব। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির হাত ধরে যেই বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের পরে 1979 সালে প্রতিষ্ঠিত হয় ইসলামিক প্রজাতন্ত্র। আর এভাবেই ইরানের সম্পূর্ণ রাজনৈতিক এবং অভ্যন্তরীণ কাঠামো পরিবর্তন হয়ে যায়, যার মধ্যে লুকিয়ে আছে তার অসীম শক্তি। ইরানের শক্তির প্রথম স্তর হলো এর ভূপ্রকৃতি। এর উত্তর, দক্ষিণ এবং পশ্চিম জুড়ে রয়েছে এলবুস পর্বতমালা এবং জাগ্রোস পর্বতমালা। এটি ইরানকে একটি সুরক্ষিত দুর্গে পরিণত করেছে। আবার ইরানের ভেতরে রয়েছে 10টি লুত বা 10টি কাভির নামক উত্তপ্ত এবং লবণাক্ত মরুভূমি, যার ফলে কোনো সামরিক বাহিনী কিংবা কোনো সামরিক শক্তি কিংবা কোনো দেশ ইরানকে সরাসরি আক্রমণ করার সাহস করে না। এজন্যই ইরান ইতিহাসে এখন পর্যন্ত পুরোপুরিভাবে কোনো পরাশক্তির দখলে যায়নি। এমনকি আধুনিক সময়ে যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো শক্তি এই সাহসটি করে থাকে না। ডোনাল্ড ট্রাম্প এই 2026 সালের আক্রমণের আগেও তিনি চিন্তা করেছিলেন ইরানে তিনি সরাসরি আক্রমণ করবেন স্থলভাগ দিয়ে, কিন্তু এই ভূপ্রকৃতির প্রতিকূলতার কথা বিবেচনা করে তিনিও এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছেন এবং শুধু আকাশপথেই তিনি হামলা চালিয়েছেন। সম্ভবত ইরানের সবচেয়ে বড় ট্রাম্প কার্ডটি লুকিয়ে আছে হরমুজ প্রণালীতে। হরমুজ প্রণালীর উত্তর ভাগ নিয়ন্ত্রণ করে ইরান, আর এই হরমুজ প্রণালী বিশ্ব রাজনীতি এবং অর্থনীতির জন্য একেবারে অপরিহার্য। কারণ এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্ব তেল বাণিজ্যের 20 থেকে 30% যাতায়াত করে, এবং LNG ব্যবসার 20% এই হরমুজ প্রণালী দিয়েই হয়। অর্থাৎ দৈনিক 290 মিলিয়ন কিউবিক মিটার LNG এখান থেকে অতিক্রম করে বিশ্ববাজারে ছড়িয়ে পড়ে। সুতরাং এই হরমুজ প্রণালী ইরান যদি বন্ধ করে দিতে পারে, তাহলে পুরো বিশ্বে এক ধরনের চাপ সৃষ্টি করতে পারে। এটি তার শক্তির আরো একটি দিক। এতে গেল ইরানের ভূপ্রকৃতিগত শক্তি বা ন্যাচারাল ডিফেন্সের কথা। কিন্তু যখন ইরাকের সাথে ইরান যুদ্ধ করে, তখন ইরান বুঝতে পেরেছিল শুধুমাত্র এই শক্তি দিয়ে ভবিষ্যতে টিকে থাকা সম্ভব নয়। ঠিক এই কারণে সে তার ওই মধ্যপ্রাচ্যের অঞ্চলে তৈরি করেছে একটি শক্তিশালী প্রক্সি নেটওয়ার্ক। এই প্রক্সি নেটওয়ার্কে রয়েছে হিজবুল্লাহ, হুতি, ইরাকের বাহিনী, ইরাকের শিয়া মিলিশিয়া কিংবা হামাস। তাদেরকে দিয়ে মধ্যপ্রাচ্যে একটি প্রক্সি নেটওয়ার্কের মাধ্যমে তার শক্তিশালী একটি যুদ্ধের ফোর্স সে তৈরি করেছে, যার মাধ্যমে সে খুব সহজেই প্রতিপক্ষকে প্রতিহত করতে পারে। এবং তার এই শক্তির আরেকটি কৌশল হচ্ছে বা শক্তির আরেকটি উৎস হচ্ছে তার যুদ্ধ কৌশল।
সে একই সাথে মোজাইক ডিফেন্স নামে একটি যুদ্ধ কৌশল ব্যবহার করে থাকে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল যখন তার নেতৃত্বস্থানীয় চেইন অফ কমান্ড ভেঙে দেওয়ার জন্য ডিক্যাপিটেশনের মাধ্যমে আয়াতুল্লাহ খামেনি কিংবা উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে মেরে ফেলে, হত্যা করে, তখনও তার চেইন অফ কমান্ডে কোনো পরিবর্তন আসে না বা যুদ্ধের গতিতে পরিবর্তন আসে না। কারণ মোজাইক ডিফেন্স সিস্টেমে প্রত্যেকটা ইউনিট আলাদা আলাদা করে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তারা কেন্দ্রীয় কমান্ডের অপেক্ষায় কখনো থাকে না। যুদ্ধ কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হলো কস্ট অফ ওয়ারকে বৃদ্ধি করা। অর্থাৎ যুদ্ধে ইরান এই কৌশলটি গ্রহণ করে যাতে যুদ্ধটা একটু বেশি সময় ধরে চলে, যাতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা তার প্রতিপক্ষদের অর্থনৈতিক ক্ষতি অনেক বেশি হয়। ইরান যেখানে সস্তা $20,000 দিয়ে একটি মিসাইল তৈরি করছে, সেই মিসাইলটাকে প্রতিহত করার জন্য এয়ার ডিফেন্স সিস্টেমে খরচ করতে হচ্ছে $40 লাখ। এভাবে যুদ্ধের খরচটাকে অনেক বাড়িয়ে প্রতিপক্ষকে বিপদে ফেলে ইরান অনেক বেশি এগিয়ে যায়। ইরানের শক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ইরানের উপর অর্থনৈতিক, কূটনৈতিক কিংবা প্রযুক্তিগত নিষেধাজ্ঞা সত্ত্বেও তার ইকোনমি ভঙ্গুর অবস্থায় হলেও এখনো টিকে আছে। এই টিকে থাকার ক্ষেত্রে সে কৌশলগত চুক্তির মাধ্যমে টিকে আছে। রাশিয়া এবং চীনের সাথে সে চুক্তি করে এই বাজারগুলোতে অ্যাক্সেস নিয়ে তার অর্থনীতিকে টিকিয়ে রেখেছে। ইরান একচ্ছত্রভাবে চীনের 13% জ্বালানি চাহিদা মেটায়। অর্থাৎ চীন যত তেল আমদানি করে তার 45% আমদানি করে এই ইরান থেকে। আবার সামরিক যুদ্ধাস্ত্রের ক্ষেত্রে কৌশলগতভাবে মিত্রতা স্থাপন করেছে রাশিয়ার সাথে, যা ইরানকে অনেক বেশি এগিয়ে দিয়েছে এই যুদ্ধক্ষেত্রে। তাহলে প্রশ্ন হলো, ইরানের কি কোনো বিপদ নেই? ইরানের কি কোনো চ্যালেঞ্জ নেই? ইরানের অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। ইরানের চ্যালেঞ্জগুলোর মধ্যে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ইরানের যে শক্তিশালী প্রক্সি নেটওয়ার্ক, হিজবুল্লাহ, হুতি, শিয়া মিলেশিয়া কিংবা হামাস, এই প্রত্যেকটিকে দুর্বল করে দিয়েছে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল। অর্থাৎ এই বাহিনীগুলোর চেইন অফ কমান্ডকে ভেঙে দিতে সক্ষম হয়েছে ডিক্যাপিটেশনের মাধ্যমে, নেতৃত্বস্থানীয় ব্যক্তিদেরকে হত্যা করার মাধ্যমে। ইরানের দ্বিতীয় যে দুর্বলতা এই মুহূর্তে রয়েছে, সেই দুর্বলতা হচ্ছে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম। ইরানের আরো একটি চ্যালেঞ্জ ইরানের সামনে রয়েছে, যেটি হচ্ছে ইরানের অর্থনীতি। ক্রমাগত নিষেধাজ্ঞার ফলে, প্রযুক্তিগত নিষেধাজ্ঞার ফলে এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতি একেবারেই ভঙ্গুর অবস্থায় রয়েছে। সুতরাং ইরানের অর্থনীতির উন্নয়ন যদি সে করতে না পারে, তাহলে ভবিষ্যতে এই যুদ্ধ অবস্থায় টিকে থাকা তার জন্য একেবারেই সহজ হবে না। এবং সর্বশেষ, যদি ইরানের রেজিম চেঞ্জ হয়, তখন ইরান এখনকার মতো শক্তিশালী আর থাকতে পারবে না। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম অনেক বেশি উন্নত না, কিন্তু সে এটিকে এখন ইগনোর করে তার যে অ্যাসিমেট্রিক ওয়ার স্ট্র্যাটেজি সেটি অ্যাপ্লাই করে যুদ্ধ করে যাচ্ছে। কিন্তু অদূর ভবিষ্যতে এই এয়ার ডিফেন্স সিস্টেমকে ইরান যদি শক্তিশালী করতে না পারে, তাহলে বিপদ আরো বেশি ঘনীভূত হবে। ইরানের আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে ইরানের যে এই ইসলামিক প্রজাতন্ত্রের যে কাঠামো, সেটিকে ধরে রাখা। কারণ পশ্চিমা প্রোপাগান্ডা এবং ইসরায়েলের প্রোপাগান্ডা এবং সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের মাধ্যমে ইরানের জনগোষ্ঠীকে, একটা গোষ্ঠীকে এই ইরানের প্রজাতন্ত্রের, ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধেই খেপিয়ে তুলে আন্দোলন করাচ্ছে। এই আন্দোলন যদি আরো বেশি জোরদার হয়, তাহলে ইরানের রেজিম চেঞ্জ হলেও হতে পারে।